ভারতের রাজনৈতিক প্রাঙ্গণে কংগ্রেসের অবিসংবাদী নেতা, রাজনীতির চাণক্য, জীবন্ত রাজনৈতিক এনসাইক্লোপিডিয়া প্রভৃতি বহু অভিধায় ভূষিত প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের জীবনাবসান হল গত সন্ধ্যায়। ১৯৩৫ থেকে ২০২০ জীবনপথে তিনি আসমুদ্র হিমাচলের মান্যতা অর্জন করেছিলেন। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব মানচিত্রেও তাঁর বোধ, বুদ্ধি, প্রজ্ঞাকে সম্মান জানিয়েছেন মানুষ। তাঁর প্রয়াণে বাঙালি মননের গর্বের ভাণ্ডারে শূন্যতা সৃষ্টি হল। বীরভূমের মিরিট গ্রামে জন্ম। গ্রামের বিদ্যালয়ে সিউড়ির বিদ্যাসাগর কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পঠন জীবন তাঁর। প্রণব মুখোপাধ্যায়ের কলেজ জীবনের স্মৃতিচারণ করলেন সহপাঠী ষষ্ঠী কিঙ্কর দাস। আমার বন্ধু প্রণব মুখার্জি ১৯৫২ সালে একটি অপরিচিত গ্রামের ছেলে, সরল সহজ, কিন্তু তার প্রতিভা ছিল অত্যন্ত প্রবল। তিনি ভারতের রাজনৈতিক আকাশে একটি ধ্রুবতারা ছিলেন। আমরা সিউড়ি বিদ্যাসাগর কলেজেই ১৯৫২ থেকে ৫৬, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ৫৬ থেকে ৫৮, এই দীর্ঘদিন পড়াশুনো করেছিল। তারপরেও তার সঙ্গে দেখা হতো। একটা ফটো দোকান ছিল যেটা বেনিমাদি স্কুলের হোস্টেলের সামনে। সেখানে একজন ফটোর দোকানের মালিক, তিনি বাংলা কংগ্রেসের লিডার ছিলেন। সেখানে বসে চা খেতেন এবং সেখানে বসে আড্ডা মারতেন। এবং সিউড়িতে এখনও তার কতগুলি স্মৃতি রয়েছে। নেতাজি স্কুল যেটা রয়েছে সেটা তারই প্রতিষ্ঠা। বিদ্যাসাগর কলেজের অরবিন্দ হল তিনি করে দিয়েছেন, সেটাও তার স্মৃতি। আজকের দিনে মনে পড়ছে ওর বিনয়ী মুখখানি, সরল হাসি, বন্ধুবৎসল, অমায়িক ব্যবহার এবং অত্যন্ত ধীর স্থির একটি ব্যক্তিত্ব। ১৯৬৬-তে রাজনীতিতে হাতে খড়ি। ২০১৭-র ২৫শে জুলাই ভারতের রাষ্ট্রপতি পদ থেকে অবসর। যে বীরভূমের মাটি থেকে উঠে এসে বাঙালির রূপকথার নায়কের পরিক্রমণ, তার মধ্যে বীরভূমের স্থান ছিল কতটা। বীরভূমের সুখ্যাত চিকিৎসক ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় আমার কাছে ছিলেন আমার দাদার মতো। আজকে দীর্ঘদিন ধরে ওর সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক স্থাপন হয়েছিল। ১৯৭৮ সালে উনি আমার চেম্বারে আসেন। আমার চেম্বারে এসে বলেন, এইটি আমার পার্টি অফিস, এইখানেই আমি মাঝে মাঝে আসবো, এত রুগী টুগি দেখে। তো উনি আমাকে বললেন যে তুমি আমার পার্টির দায়িত্বে থাকবে এখানকার। ওর চলে যাওয়াটা হচ্ছে আমার কাছে এখানে ব্যক্তিগত একজন মানুষ তার নিজের জীবন থেকে সরে গেলে যেরকম দুঃখ হয়, আজকের দিনটাও ঠিক তাই। আজকে দীর্ঘদিন ধরে উনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। এইরকম একটা মানুষ যার পরিবারকে উনি পরিবারের কোনো লোককে কোনো সাহায্য করেননি। এক অদ্ভুত রাজনৈতিক দর্শন। আমার মনে হয় যে আমরা যদি বলি যে সমাজ কল্যাণকামী একজন মানুষ চলে গেলেন, এটা বোধহয় ঠিক বলা হবে। আমার সঙ্গে ওর বয়সের ডিফারেন্স ছিল মাত্র ৩ বছরের। এই ৪০-৪৫ বছর ধরে পুজোর দিনগুলো আমার ওর বাড়িতে কেটেছে। বোলপুরে মানুষ দেখেছে যে রাষ্ট্রপতি হয়েও উনি আমাদের দেখে গাড়ি দাঁড় করিয়ে ওইখানে লালপুলে নেমেছেন, আমাদের সঙ্গে গল্প করেছেন, ওর বাড়িতে যেতে বলেছেন। এই অবসর জীবনেও আমি একবার জিজ্ঞেস করেছিলাম, অবসর জীবনটা আপনি কোথায় কাটাবেন? তো উনি বলতেন যে আমার অবসর জীবনটা আমি দিল্লিতে এতদিন থেকেছি, দিল্লিতেই কাটাবো। আমিও প্রায় যেতাম, ওখানে ঘন্টা পর ঘন্টা আলোচনা করতাম। বোলপুরে বহু মানুষকে নিয়ে গেছি, তারা রাষ্ট্রপতি ভবনে গিয়ে তার সঙ্গে ছবি তুলে এসছে।
যেদিন রাষ্ট্রপতি হন তার বাড়ির লোকের সঙ্গে আমিও ছিলাম, প্রায় সারাদিনটাই কাটিয়েছি। সবথেকে খারাপ লাগছে যে খুব ফাঁকা মনে হচ্ছে, যে আমার জীবন থেকে আমার অভিভাবক চলে গেল। প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবন পরিক্রমায় তিনি বারবার হয়েছেন ক্রাইসিস ম্যানেজার, কিন্তু তাঁর রাজনৈতিক জীবনে কি ছিল কোনো উত্থান পতনের ইতিহাস? স্মৃতিচারণে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। প্রণববাবু চলে গেলেন, প্রণব দা বলেই বেশি পরিচিত ছিলেন পশ্চিমবঙ্গের যারা, তারা সবাই আপামর জনতা প্রণব দা বলতেন। তাকে 68-এ আমি প্রথম দেখি সুশীল ধারার সঙ্গে আমাদের বাড়িতে এসেছিলেন, কৃষ্ণগড়ের বাড়িতে। আমার বাবা খুবই পরিচিত ছিল ওদের, বাবার থেকে ছোট ছিলেন। সেই প্রথম প্রণব দাকে দেখা, কাঁধে ব্যাগ নিয়ে, এবং তখন তার নেতা সুশীল ধারা। আজকে তার স্মৃতিচারণা করতে গিয়ে প্রণব বাবুর জীবনের অনেক উল্লেখযোগ্য দিক অনেক লোক বলবে, কিন্তু আমি তার রাজনৈতিক জীবনের ক্রাইসিস পিরিয়ডগুলো একটু মনে করছিলাম। মনে রাখা দরকার যে 1969-এ তিনি প্রথম যখন ওই মেদিনীপুরের যে ইলেকশনটি তাকে দেওয়া হয়েছিল, বাই ইলেকশন ছিল, ডিকে কৃষ্ণ মেননকে নির্দলীয় প্রার্থী জিতিয়ে আনার, তাতেই তিনি ইন্দিরা গান্ধীর নজরে আসেন, এটা মনে রাখা দরকার। তার আগে জানেন আপনারা, তিনি যুবা কংগ্রেস নেতা হিসেবে আস্তে আস্তে উঠে আসছিলেন, কিন্তু ওই 1969-এই প্রথম নজরে আসলেন এবং 1969-এই প্রথম রাজ্যসভা সদস্য হলেন। এবং সেটা তখন সেই সময় আমার মনে আছে, বাবা এসে আমাদের একদিন বললেন, ওই এসছিল প্রণব, ও রাজ্যসভায় চলে গেল, খুব ভালো হলো। একটা জিনিস আমরা তখন থেকেই জানতাম বা আমরা জেনেছিলাম যে ওনার স্মৃতিশক্তি অসাধারণ। যেটা একবার পড়েন সেটা ভুলেন না, এবং সেটা অন্য জ্ঞানের সঙ্গে মিলিয়ে নিজের মনের মধ্যে রাখতে পারেন। মানুষের নাম ভোলেন না, পরিচিতি ভোলেন না। কিন্তু ওনার যে ক্রাইসিসটা এসেছিল মনে রাখা দরকার, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরেই সঙ্গে সঙ্গে ক্রাইসিস হয়। সেই অরুণ নেহরু, অরুণ সিং গ্রুপ, তিনি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না এই প্রশ্নে তাকে সরিয়ে দেওয়া হয়। এবং তখন যখন আবার তিনি পশ্চিমবঙ্গে ফেরত আসেন, তখন তিনি রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস বলে একটি দল তৈরি করেন। কিন্তু সেই পরীক্ষা তার খুব একটা সফল হয়নি। 1986-তে এই দলটি করেন, কিন্তু 1987-র বিধানসভায় খুব বাজে ফল হয়। কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হয়নি, 1989-এ রাজীব গান্ধীর সঙ্গে তার ওই দূরত্ব মিটে যায়, তিনি আবার কংগ্রেসে ফেরত আসেন। কিন্তু মনে রাখা দরকার, সেই সময় তার প্রিয় কাছের লোক, প্রিয় বন্ধু নরসিংহ রাও তখন রাজীব গান্ধীর মন্ত্রীতে ছিলেন। এবং রাজীব গান্ধীর হত্যার পরে নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী হলেন, তখন কিন্তু তিনি নিজের লেখাতেও বলেছেন, তিনি ভেবেছিলেন তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পাবেন, এবং তিনি একটু হতাশ হয়েছিলেন। তার লেখাতেও তিনি বলেছেন বারবার, আমরাও জানতে পেরেছি, এখানে এসে আমাদের কাছেও তিনি বলেছিলেন। তখন তাকে প্ল্যানিং কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অনেক পরে রাও তাকে মন্ত্রিসভায় নিয়ে আসেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। সেটা নিয়ে আসেন 95-এ, প্রায় 1 বছর তার বাকি রাওয়ের সেই সময়। আর মনে রাখা দরকার, মনমোহন সিং, প্রণববাবু যাকে রিজার্ভ ব্যাংকের গভর্নর করেছিলেন, তিনি আস্তে আস্তে উঠে আসেন তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আর ফিরে তাকাতে হয়নি তাকে। সবাই ভেবেছিলেন, সাধারণভাবে রাজনীতিজ্ঞরা ভেবেছিলেন উনি 2 নম্বর, এখন সারা ভারতে প্রাইম মিনিস্টার কেন হবেন না। দুবার সেটা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর, এবং অনেকেই ভাবেন যে রাজীব গান্ধীর মৃত্যুর পরেও সেই সুযোগ এসেছিল। উনি পরে একটু ঠাট্টা করে বলতেন যে আমি ভালো হিন্দি জানি না, তাই জন্যই বোধহয় আমার পিএম হয়ে ওঠা হয়নি। আর আজকের দিনে মনে রাখা দরকার যে প্রণব বাবু, তার যে রাজনৈতিক ইন্টেলেক্ট ছিল, এবং সব রাজনীতিবিদদের সঙ্গে তিনি এমন একটা সম্পর্ক রাখতেন, মানে বিরোধী দলের অতি বড় বিরোধীও প্রণব বাবুর সঙ্গে সকলেরই একটা সুমধুর সম্পর্ক আমরা দেখেছি। এবং অসাধারণ কাজ করতে পারতেন, অনেক রাত পর্যন্ত কাজ করতেন। আর অনেক সময় আমরা দেখেছি যে কোনো রকম কাগজপত্র ছাড়াই তিনি শুধু মেমরি থেকেই সমস্ত ঘটনাক্রম, তথ্য সব বলে দিতে পারতেন। এই ক্ষমতা এবং তার যে পুরোধারক রাজনৈতিক বুদ্ধি,
ভারতের একটা বিশেষ রাজনীতিবিদ হিসেবে তাকে তুলে ধরেছে। ভারতের গত 50 বছরের রাজনৈতিক উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে এই ইতিহাস কিন্তু লেখা থাকবে। ভারতের রাজনৈতিক ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অতি গুরুত্বপূর্ণ ভাবে একটা আলাদা চ্যাপ্টার প্রণব মুখার্জি ইন ইন্ডিয়ান পলিটিক্স করে ভবিষ্যতের যারা ইতিহাসবিদ তারা লিখে রাখবেন। স্মৃতিচারণায় তৃণমূল কংগ্রেসের পক্ষে সুব্রত মুখোপাধ্যায়। প্রণব মুখার্জি রাজনীতিতে আমাদের সঙ্গে আসেন 1972 সালের পর। খুব যোগ্যতার সাথে এবং দায়িত্ব নিয়ে কাজ করেছেন। ওনার দিল্লিতে উনি চলে যান এমপি হিসাবে, তারপর উনি ডেপুটি মিনিস্টার হন, তারপর স্টেট মিনিস্টার হন, তারপর ধারাবাহিকভাবে একাধিক মন্ত্রিসভার ছিলেন। এক প্রধানমন্ত্রী ছাড়া সবকটাই গুরুত্বপূর্ণ পদে উনি ছিলেন। ইন্দিরা গান্ধী ওনাকে খুব বিশ্বাস করতেন। ইন্দিরা গান্ধী ওনার ব্রেনকে বলতেন কম্পিউটার ব্রেন। অনেকেই জানতো উনি বোধহয় অর্থনীতির লোক, তা নয়, কিন্তু উনি ছিলেন ইতিহাসের লোক। সমস্ত দপ্তরের কাজ সুষ্ঠুভাবে করেছেন। নেক্সট টু প্রাইম মিনিস্টার, হাউসেও ওনার পারফরমেন্স অনেক কটা স্বীকৃতি পেয়েছে, বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। এরকম একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে এই জায়গায় যাওয়ার কোনো নজির নেই। আমাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি দীর্ঘদিন। উনি সভাপতি ছিলেন 18 বছর, আমরা তখন সহসভাপতি ছিলাম। আর আমার বাড়ির কাছেই থাকতেন। কোনো সময় কোনো কিছু খেতে ইচ্ছা করলেও আমাকে জানাতেন। ভাইয়ের মতন আমাকে স্নেহ করতেন এবং বিশ্বাসও করতেন। গভীরভাবে আমরা সুখসন্তপ্ত। আশা করি আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু যে কোনো রাজনীতি করা মানুষেরই কাছে প্রণববাবু একটা আদর্শ হওয়া উচিত। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ। প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। প্রবীণ রাষ্ট্রনেতা প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। ভারতের রাজনীতিতে একটা উজ্জ্বল নক্ষত্র ঝরে গেল। তিনি একজন প্রকৃত রাষ্ট্রনায়ক ছিলেন। দীর্ঘ কয়েক যুগ ধরে ক্ষমতার চূড়ান্ত উচ্চ পর্যায়ে থেকেও দুর্নীতির কালিমায় লিপ্ত হননি। সংসদীয় গণতন্ত্রকে সুদৃঢ় করতে তিনি যে ভূমিকা নিয়েছেন, সংসদীয় কমিটি তাকে শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মান দিয়েছেন। তিনি ব্যক্তি হিসাবে আমাদের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে মেলামেশা করতেন। তার মধ্যে কোনো রাজনৈতিক সংকীর্ণতা ছিল না। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে মনমোহন সিং, সমস্ত কংগ্রেসি প্রধানমন্ত্রীদের সঙ্গে তিনি কাজ করেছেন। তার দক্ষতা, তার পারদর্শিতা সর্বজন স্বীকৃত। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তিনি ভারতের স্থানকে অনেক ঊর্ধ্বে তুলে ধরেছেন, সম্মানজনক জায়গায় নিয়ে গেছেন। তিনি যখন বিরোধী দলে তখনও কেন্দ্রের অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, তাকেও পরামর্শ দিয়েছেন। বাজপেয়ীজি তার কাছেও পরামর্শ নিয়েছেন। তার প্রয়াণ ভারতীয় রাজনীতিতে একটা যুগের অবসান হল। শ্রদ্ধা জ্ঞাপনে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি সম্মানীয় প্রণব মুখার্জির দেহাবসান হয়েছে। টিভির নিয়মে স্বাভাবিক সবাইকে যেতে হবে, যথেষ্ট বয়স হয়েছিল, কিন্তু তার যে দৃঢ় অভিজ্ঞতা দেশের রাজনীতিতে, এটা আমাদের কাছে একটা সম্পদ ছিল। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, বিশেষ পার্টিতে সারা জীবন থেকেছেন, পার্টির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, কেন্দ্র সরকারের মন্ত্রীত্বে এবং দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছেন এবং বহু কঠিন সিদ্ধান্ত উনি নিয়েছেন, যেটা চর্চিত বিষয় এবং ইতিহাসে লেখা থাকবে। আর বিভিন্ন রাজনৈতিক মত নির্বিশেষ সবাই তার কাছে যেতে পারত। অভিভাবকের স্নেহ দিতেন সবাইকে। আমার ব্যক্তিগত জীবনে তার সঙ্গে মেলামেশা করার 2-1বার সুযোগ হয়েছে। আমি দেখেছি তার সুদীর্ঘ জীবনের এত বয়স হওয়া সত্ত্বেও তার স্মৃতিশক্তি কিন্তু প্রখর ছিল। 50-60 বছর আগেকার ঘটনা, সাল তারিখ সহ সুন্দর বলতে পারতেন। পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতি থাকাকালীন বিজেপি সরকারও এসেছে, কিন্তু কখনো অভিযোগ আসেনি
তার দূরদর্শিতা দিয়ে তিনি সব সামলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাকে অভিভাবক হিসাবে ঘোষণা করেছেন, সম্মান করেছেন। মহান নেতার যে অভাব সেটা আমরা পূরণ করতে পারবো না। বহু মানুষকে তিনি বিতৃষ্ণ দিয়েছেন, তারাও আজকে নিজেকে অভিভাবক শূন্য মনে করছেন। তার আত্মার শান্তি কামনা করি। তার পরিজনদের যে দুঃখ সেটাতে আমরা সহভাগী হতে চাই। আশা করব তারা এই দুঃখ সামলে উঠবেন। আর প্রণব বাবু একজন রাজনীতিবিদ হিসাবে আমাদের ইতিহাসে তার নাম থাকবে। স্মৃতিচারণায় ও শ্রদ্ধা নিবেদনে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। প্রণববাবু অধ্যাপনা করবার সময়তেই তার রাজনীতির পাঠ, সেটা দক্ষিণ চব্বিশ পরগনার একটা কলেজে তিনি অধ্যাপনা করতেন রাষ্ট্রবিজ্ঞানের। তারপর তিনি বাংলা কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং 1969 সালে তিনি হয়েছিলেন সাংসদ। সেই সাংসদ পর্ব থেকে উনি মন্ত্রী হয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরের। দুটো টার্মে তিনি অর্থমন্ত্রী ছিলেন এবং তারপর রাষ্ট্রপতি হয়েছেন। প্রণববাবু মানুষের সঙ্গে ব্যবহার করতেন একটু ভিন্ন প্রকৃতি, যা সবাই করে না। প্রণববাবুর সঙ্গে আমার একসময় একটু বিশেষভাবে পরিচয় হয়ে যায়। উনি আমাকে বিমানবাবু বলতেন, আমি প্রণববাবু বলতাম। প্রণববাবু ভারতের রাজনীতিতে একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন, প্রত্যুৎপন্ন মতিত্ব ছিলেন এবং তিনি বিভিন্ন রাজনৈতিক বিশ্বাসের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলতে পারতেন। আমি তার বিরোধী রাজনীতির হলেও আমার সঙ্গে তিনি যেভাবে কথা বলেছেন সেটা অনুকরণীয়। প্রণববাবুর এই চলে যাওয়াটা তো বেদনাদায়ক। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, আমি শোক প্রকাশ করছি এবং তার কন্যা এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের পার্টি তো পিডি থেকে স্টেটমেন্ট করেছে, দি পলিট ব্যুরো দি কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া মার্কসিস্ট এক্সপ্রেসেস ইটস profound grief at the death of Sri Pranab Mukherjee, former President of India. Pranab Mukherjee was one of India's leading political figures who contributed in various capacities as an elected member of parliament and serving as a senior minister in many governments for many decades before being finally elected as the President of India. He maintained cordial relations with political parties across the board and often played the role of the main interlocutor for the governments he represented. The Politburo of the CPIM conveys its deepest condolences to his son Arijit and daughter Sanishcha and other family members. সাংবাদিক জীবনে কাছ থেকে দেখা প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিচারণে সাংবাদিক আশিস ঘোষ। প্রথম যখন আমি কর্মসূত্রে প্রণববাবুকে দেখলাম সেটা ছিল ফলতা বাণিজ্য কেন্দ্রের উদ্বোধক। জ্যোতি বসু ছিলেন, প্রণব মুখোপাধ্যায় ছিলেন। সেই আমার প্রথম দেখা। চাক্ষুষ অসম্ভব গম্ভীর, কেউ খুবই অল্প কথা বলছেন। আমার প্রথম দর্শনে মনে হয়েছিল অসম্ভব রাশভারী একজন মানুষ। ক্রমশ যখন আমি রাজনৈতিক দিকে খবর করতে শুরু করলাম, আস্তে আস্তে নানা ভাবে প্রণব মুখোপাধ্যায়কে দেখেছি এবং যে প্রণব মুখোপাধ্যায়কে দেখেছি সেটা আমার প্রথম দর্শনের সঙ্গে মেলে না। অসম্ভব সাধারণ বা সিধে একদম জীবনযাত্রা। সেই প্রণববাবু যিনি আড্ডা মারতে ভালোবাসেন, মুড়ি তেলে ভাজা নিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা। দ্বিতীয়ত যেটা আমার সব থেকে বেশি অবাক লেগেছিল তার স্মৃতিশক্তি, স্মরণ শক্তি। ফলে আমরা যতক্ষণ তার কাছে বসে থাকতাম, বিশেষ করে যখন তিনি নতুন দল করলেন, কলকাতায় থাকতেন কলেজ স্কোয়ারের কাছে তার অফিস, সেই অফিসে ঘন্টার পর ঘন্টা তিনি বসে থাকতেন এবং নানা রকম গল্প। আমার তখন একজন নবীন রিপোর্টার হিসাবে সেটা ছিল একটা ক্লাসরুমের মতন। বিভিন্ন সময় যুক্তফ্রন্ট গড়ার সময়, বাংলা কংগ্রেস বিলুপ্তি হওয়ার সময়, দিল্লিতে প্রথম আসার অভিজ্ঞতা, এবং বারবার বলতেন সেটা তার শুরুর জীবন, অর্থাৎ কি কষ্ট করে তিনি পড়াশুনো করেছেন, কত দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন,
বাবা ছিলেন কমতা কিঙ্কর, স্বাধীনতা সংগ্রামী। এরপরে আস্তে আস্তে প্রণববাবুর সঙ্গে নানা সূত্রে আমার দেখা, দিল্লিতে মন্ত্রী, যোজনা কমিশনের চেয়ারম্যান, এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি। কাজের সূত্রে যখন তার সঙ্গে দেখা হলো, সেই সময়ের কথাগুলো আমরা কিন্তু খুঁটিয়ে জানতে চাইতাম এবং তিনি অনর্গল সেই কথাগুলো বলতেন, মজা করতেন। ফলে আমার যেটা মনে হয়েছিল যে প্রথম দর্শনে যতটা রাজবাড়ি তাকে মনে হয়েছিল, ঠিক তার উল্টো প্রণববাবুকে আমি পেয়েছিলাম। আমি কেন, আমার সঙ্গে যারা সহকর্মী ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি সেই অর্থে খুব একটা মাঠে ময়দানে ঘোরা নেতা নন। দিল্লিতেই তার কর্মজীবন এবং গুরুত্ব। কিন্তু এখানে যখন তিনি এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি হয়ে, আমার মনে আছে যে তিনি তখন পদযাত্রা করতেন, ওই পুরসভার নির্বাচন ছিল। তিনি রোজ একটা হিসেব করে বলতেন আজ এত পর্যন্ত হলো, শেষ পর্যন্ত দেখা গেল কয়েকশো কিলোমিটার তিনি হেঁটে ফেলেছেন। ফলটা তার পক্ষে ভালো হয়নি, কিন্তু আমি বলছিলাম এতটাই খুঁটিনাটি মেটিকুলাস যে আজকে আমি 7 কিলোমিটার হাঁটলাম, আজকে আমি 13 কিলোমিটার হাঁটলাম। একটা মাপা অঙ্কের একটা রাজনীতি জীবন। এটা আমার প্রাথমিকভাবে প্রণববাবুকে যেটা মনে হয়েছে যে অসাধারণ পাণ্ডিত্য, যে কোনো বিষয়ে তিনি গভীরে যেতেন এবং যে কোনো সমস্যা, আমরা তো ক্রাইসিস ম্যানেজার হিসাবে তাকে জানি, এবং শেষ পর্যন্ত ইনডিসপেন্সেবল যে কোনো সরকারের কাছে। এই ওজনে এবং সেই উচ্চতায় ওঠা বাঙালি আমার ধারণা আমার জীবনকালে আর কখনো কাউকে দেখবো না, রাষ্ট্রপতি তো দূরস্থ। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে 6 সেপ্টেম্বর পর্যন্ত ঘোষিত হয়েছে 7 দিনের রাষ্ট্রীয় শোক। প্রণব মুখোপাধ্যায়ের সাবলীল চলন ছিল রাজনীতি থেকে সাহিত্য সংস্কৃতি, কূটনীতি থেকে চণ্ডীপাঠ সর্বত্র। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে এই কলকাতার মাটিতে নাগরিক সম্বর্ধনা সভায় প্রণব মুখোপাধ্যায়ের বক্তৃতার নির্বাচিত অংশ। আমি কলকাতা শহরের মানুষ। স্বাভাবিকভাবে যখন বললেন যে আমরা আপনাকে কলকাতায় নাগরিক সম্বর্ধনা দিতে চাই, আমার মনে একটু সংশয় জাগলো যে আমি কলকাতার মানুষ, এই শহরে অলিগলিতে ঘুরেছি, বহু মানুষের সঙ্গে গত 5 দশক ধরে পরিচিত হয়েছি। জীবনের বড় অংশটাই কলকাতা শহরে কেটেছি। অবশ্য আমি জন্মসূত্রে নাগরিক নই, জন্মসূত্রে গ্রামের মানুষ, কিন্তু স্নাতক পর্যায়ের পড়াশুনো শেষ করে স্নাতক উত্তর পড়াশুনোর জন্য কলকাতায় আসি 5-এর দশকের মাঝামাঝি। তারপর থেকে কলকাতায় মূলত কলকাতাকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন অঞ্চল আমার রাজনীতিক কর্মক্ষেত্র হয়েছে। কাজী সেই কলকাতায় নাগরিক সম্বর্ধনা, তারপরেই আমার মনে হলো অনেক দিন আগে রবীন্দ্রনাথের আত্মপরিচয়ের মধ্যে পড়েছিলাম একটা প্রবন্ধে, বোধহয় প্রবন্ধের সংখ্যাটা হচ্ছে 3 নম্বর, যখন কবিকে তাঁর 70তম জন্মদিবস উপলক্ষে সম্বর্ধনা দেওয়া হলো কলকাতার মানুষের পক্ষ থেকে। সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে খ্যাতি এবং সম্বর্ধনার গ্রহণ করার মধ্যে একটা ঝুঁকি থেকে যায়। ঝুঁকিটা হচ্ছে এই সম্বর্ধনা বোধহয় মানুষের অহংবোধকে খানিকটা তৃপ্ত করে। তারপরেই তিনি যে লাইনটি বললেন, যে কথাগুলি বললেন, সেইটা কিন্তু সান্ত্বনার কথা। আমি এই সম্বর্ধনাকে গ্রহণ করছি আপনাদের প্রীতি, আপনাদের আমার প্রতি সহৃদয়তা, তার প্রকাশ হিসাবে আমার কোনো বিশেষ কৃতিত্বের জন্য নয়,
তাই এটি আমার অহংবোধকে তৃপ্ত করবে না, এটি আমাকে প্রণত করবে, আমাকে নম্র করবে। এই সংবর্ধনা সভায় বাংলার সংস্কৃতি জগতের জীবনচর্যার বিভিন্ন দিকে যে মানুষগুলির নাম উচ্চারণ করলেই সারা বাংলার মানুষ তাদের স্বীকৃতি দেবেন, স্মরণ করবেন, সেই মানুষদের কাছ থেকে সম্বর্ধিত হয়ে আমি আক্ষরিক অর্থেই আপ্লুত। আপনারা মন্ত্রীরা অনেকে উপস্থিত আছেন, একটু চোখ বুজে ভাবুন, যখন শপথ নেন, হয় ঈশ্বরের নামেই শপথ নিন বা সলেমলি অ্যাফার্ম করুন, সত্যনিষ্ঠার সঙ্গে শপথ নেন, কয়েকটি শব্দ ব্যবহার করেন, I shall bear true faith and allegiance to the Constitution. আমি সংবিধানের প্রতি শ্রদ্ধা এবং আনুগত্য রাখব। ভারতবর্ষের রাষ্ট্রপতি যখন শপথ নেন, কিন্তু এই শব্দগুলো তখন পরিবর্তিত হয়ে যায়। ভারতবর্ষের একমাত্র ব্যক্তি যিনি শপথ নেওয়ার সময় বলেন, I shall preserve, I shall protect, I shall defend the Constitution। এবং এর মধ্য দিয়েই কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতির মূল দায়িত্বটা ঠিক করে দেওয়া হয়েছে, টু প্রিজার্ভ, টু প্রোটেক্ট অ্যান্ড টু ডিফেন্ড দি কনস্টিটিউশন। এবং আমার প্রথম শপথ গ্রহণকারী ভাষণেই আমি বলেছিলাম যে আমি সেই কাজটি করার জন্যে আমার সমস্ত শক্তিকে আমি নিয়োজিত করব। যে দায়িত্ববোধ এবং সচেতনতাবোধ নিয়ে তার জীবন পরিক্রমণ, তার সেই উচ্চারণমালা শ্রবণে মননে নিয়েই আকাশবাণী কলকাতার এই শ্রদ্ধা নিবেদন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রতি।